একটি তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত বল, এটা আমরা বলেছিলাম। কি বলেছিলাম? যে একটা চৌম্বক ক্ষেত্র আছে, ধরো চৌম্বক ক্ষেত্র এরকম, এটা বি। এই চৌম্বক ক্ষেত্রে একটা তড়িৎবাহী তার রেখেছি, তড়িৎবাহী তারটা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই তড়িৎবাহী তারের উপর কি হবে না, নিচের দিকে একটা চৌম্বক বল প্রযুক্ত হবে, বল প্রযুক্ত হবে। এই চৌম্বক বলের পরিমাণ কত না, F is equals to I into L ক্রস B। যদি আমি একটা তারের মধ্য দিয়ে যদি I তড়িৎ প্রবাহ মাত্রা পাঠাই, তাহলে সেক্ষেত্রে তার উপর প্রযুক্ত বলের রাশিমালা এটা হবে, বুঝলেন? এখন যদি এই তারটাকে আমি একটা লুপ ব্যবহার করি, একটা লুপ নিই, ঠিক আছে? আমি একটা লুপ নিয়েছি এবং কোন চৌম্বক ক্ষেত্রে আছে না, চৌম্বক ক্ষেত্রগুলো এরকম আছে, এটা বি, এর মধ্যে দিয়ে চলে গেছে। তাহলে এই লুপের উপর কি হবে, যদি আমি এদিক বরাবর তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তাহলে এর মধ্য দিয়ে কত পরিমাণ বল প্রযুক্ত হবে। ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে আমি যদি এটাকে নাম দিয়ে দিই, নাম দিয়ে সূত্রটা ব্যবহার করবো ABCD। তাহলে এডি মানে ডি এ ওয়্যারটার উপর, ডি এ তারের উপর, পরিবাহীর উপর ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুসারে কোন দিকে বল প্রযুক্ত হবে না, এইরকম ভাবে বল প্রযুক্ত হবে, বুঝেছি? আর বিসি তারের উপর এরকম ভাবে বল প্রযুক্ত হবে। আর কি সিমিলারলি এবি তারের উপর এইদিকে লম্বভাবে বল প্রযুক্ত হবে, আর ডিসি তারের উপর লম্বভাবে বল প্রযুক্ত হবে। এটা নাম দিয়ে দিই F1, এটা F2, F3, F4। এখন প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি L ধরে নেওয়া হয়, তাহলে F is equals to I into L cross B, তার মানে প্রতিটা বলের মান সেম, F1 is equals to F2 is equals to F3 is equals to F4। এখন এখানে লক্ষ্য করো F1 বল আর F2 বল এই ওয়্যারটার উপর প্রযুক্ত হয়েছে, এরা সমান্তরাল, তার সাথে সাথে কি না দুটি ভিন্ন বিন্দুতে প্রযুক্ত হয়েছে, দুটি ভিন্ন বিন্দুতে প্রযুক্ত হয়েছে। এখন যদি দুটো ভিন্ন বিন্দুতে প্রযুক্ত হয়, এই ধরনের বলের সিস্টেমকে আমরা কি বলি, আমরা বলি কাপল বা দ্বন্দ্ব, কাপল বা দ্বন্দ্ব, ঠিক আছে? আর F3 আর F4 যেটা আছে সেটা একই বিন্দুতে ক্রিয়াশীল, একই বিন্দুতে বলতে একই রেখার উপর, দেখো এই দুটো এই যে রেখা আছে এই রেখার একই রেখার উপর অবস্থিত, একই রেখার উপর অবস্থিত হওয়ার জন্য কি হচ্ছে না এদের জন্য কোনো রকম কোনো দ্বন্দ্ব প্রযুক্ত হচ্ছে না। তার মানে যখনই
এই সিস্টেমটার উপর এইদিকে দ্বন্দ্ব প্রযুক্ত হবে, তাহলে এই সিস্টেমটা কি করবে, এই অ্যাক্সিসের সাপেক্ষে এরকম করে রোটেট করবে। বুঝছি? তাহলে এই যে রোটেট করবে, এই রোটেশনের জন্য প্রযুক্ত টর্কের মান কি হবে, ঠিক তো? তো আমরা আগে শিখেছিলাম, কি শিখেছিলাম, যে দ্বন্দ্বের দ্বারা প্রযুক্ত টর্কের মান টাউ ইজ ইকুয়ালস টু কি ছিল না, যে কোনো একটি বলের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এবং মধ্যবর্তী লম্ব দূরত্ব। এটাই, ধরো ছবিটা আমি এরকম করে আঁকছি, একটা বল প্রয়োগ করা হয়েছে এদিকে, আরেকটা বল প্রয়োগ করা হয়েছে এদিকে। তাহলে এই দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব কি হবে, এই দুটোর মধ্যবর্তী লম্ব দূরত্ব হবে এটা। তাহলে এটা যদি আর হয় মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী লম্ব দূরত্ব কি হবে, মধ্যবর্তী লম্ব দূরত্ব হবে আর সাইন থিটা। বুঝলি? তার টর্কের মান এফ ইজ ইকুয়ালস টাউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু আর সাইন থিটা। এখন এফ ইজ ইকুয়ালস টু কি জানতাম, আই এল ইন্টু বি ইন্টু আর ইন্টু সাইন থিটা, যেমন আছে তেমন লিখে দিয়েছি। এরপর দেখুন এখানে একটা জিনিস দেখার আছে, এটা যদি আমি বর্গাকার লুপ নিয়ে নিই, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল, তার মানে এখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য এল, মানে যেটাকে আমরা আর লিখেছিলাম সেটাকে আমরা এল দিয়ে সাবস্টিটিউট করে দেবো, আই এল বি ইন্টু এল ইন্টু সাইন থিটা। তাহলে এটা দাঁড়াচ্ছে কি, আই ইন্টু এল স্কোয়ার ইন্টু বি ইন্টু সাইন থিটা। তাহলে এল স্কোয়ারটা কি, এখানে যদি দেখা হয় এল স্কোয়ারটা দাঁড়াচ্ছে কি না, ওই লুপটার ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করছি, এ ইজ ইকুয়ালস টু এল স্কোয়ার। তাহলে আমি কি করছি, This conference will now be recorded. তাহলে আমরা কি পেলাম, এখানে এ ইজ ইকুয়ালস টু এল স্কোয়ার, অর্থাৎ তার ক্ষেত্রফলকে রিপ্রেজেন্ট করছে। দেখা যাক এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব না, আই ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। তার টাউ ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে, টাউ ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আই, এবার আমি এটাকে ভেক্টরের আকারে লিখবো। এরকম করে লিখবো, এ একটা ভেক্টর রাশি, অলরেডি আমি বলে দিয়েছি, এ ইন্টু বি। তাহলে টাউ ইজ ইকুয়ালস টু আই ইন্টু এ ক্রস বি। আইটাকে একটু ভেতরে ঢুকিয়ে নিচ্ছি, আই ইন্টু এ ক্রস বি। এই আই ইন্টু এ, এটাকে বলা হয় চৌম্বক দ্বিমেরু ভ্রামক, এটা দ্বারাও প্রকাশ করা হয় অথবা মিউ দ্বারাও প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে পিবিটা কি দাঁড়ালো, পিবিটা দাঁড়ালো চৌম্বক দ্বিমেরু ভ্রামক, চৌম্বক দ্বিমেরু ভ্রামক। তাহলে পিবি এর পরিমাণ কত, পিবি এর পরিমাণ দাঁড়াচ্ছে আই ইন্টু এ ভেক্টর। তাহলে এখানে নতুন একটা কনসেপ্ট পেলাম, চৌম্বক দ্বিমেরু ভ্রামক, যেটা হবে কি নাম, কোনো একটা লুপের মধ্য দিয়ে, কোনো একটা লুপ এর মধ্য দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রা যায় এবং লুপের ক্ষেত্রফলটা যদি এ হয়, ক্ষেত্রফলের অবশ্যই একটা ডাইরেকশন আছে, হয় আপওয়ার্ড নয় ডাউনওয়ার্ড, এখানে আমরা কি করব, ডাউনওয়ার্ড ডাইরেকশন ধরবো। তাহলে প্রবাহ মাত্রা এবং ক্ষেত্রফল এই দুটোর গুণফল যখন আসবে, তখন আমরা যেটা পাবো সেটাকেই বলা হয় চৌম্বক দ্বিমেরু ভ্রামক। এরপর আসি গ্যালভানোমিটার।
গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটার একটা হচ্ছে যে যন্ত্র যার সাহায্যে প্রবাহ মাত্রার পরিমাণ পরিমাপ করা হয়। কি করা হয়? এখানে দুটো ম্যাগনেট নেওয়া হয়, সিলিন্ড্রিক্যাল, অবশ্যই সিলিন্ড্রিক্যাল শেপের ম্যাগনেট হবে। ঠিক আছে, এরপর কি হয়, এদিকেও একটা থ্রি ডাইমেনশনাল পিকচার আছে। এটাও থ্রি ডাইমেনশনাল পিকচার। এরপর কি হবে, এর মাঝখানে একটা সিলিন্ডার দেওয়া হয়। সিলিন্ডার ব্যবহার করা হয়। এরপর ওই সিলিন্ডারের গায়ে করা হয় কি, ওয়্যারকে জড়িয়ে দেওয়া হয়। ওই যে তারের যে লুপ তৈরি করেছিলাম, তারের লুপকে লুপের আকারে আমি এরকম পরপর পরপর জড়াতে থাকবো, এরকম করে অনেকগুলো লুপ পরপর পরপর জড়ানো থাকবে। ঠিক আছে, আর কি করা হবে, এখানটা একটা স্প্রিং এর মাধ্যমে যুক্ত করে দেওয়া হবে। এখানটা একটা স্প্রিং এর মাধ্যমে যুক্ত করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে বললাম যে এটা যদি তোমার নর্থ পোল হয়, এটা যদি তোমার সাউথ পোল হয়, তাহলে নর্থ থেকে সাউথের দিকে কি হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইন আসবে। ম্যাগনেটিক ফিল্ড লাইন ওই লুপের মধ্যে দিয়ে যাবে। তাহলে লুপের মধ্যে দিয়ে যখনই ম্যাগনেটিক ফিল্ড লাইন যাবে, সঙ্গে সঙ্গে তার উপর একটা টর্ক প্রযুক্ত হবে। এই টর্কটা কি করবে না, ওই যে নলাকার শেপটা আছে ওকে কি করবে না, অক্ষের সাপেক্ষে ঘোরানোর চেষ্টা করবে। কিন্তু স্প্রিং এর সঙ্গে যুক্ত থাকার কারণে স্প্রিংটা কি করবে, তার ঘূর্ণনটাকে বাধা দেবে। কিসের জন্য না, আমরা জানি যে স্থিতিস্থাপকতার জন্য। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি হয়, কোনো বস্তুর যদি আকারের পরিবর্তন করা হয় তাহলে সে কি করবে না, প্রতিক্রিয়া বল হিসেবে বাধা দেবে। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রতিক্রিয়া বলের জন্ম হবে। জন্ম হলে কি হবে, ইকুইলিব্রিয়ামের তৈরি হবে। এখানে একটা কি থাকে, এখান থেকে একটা তোমার কাঁটা বেরিয়ে থাকে। তাহলে এটা যখন মুভমেন্ট করবে ফিল্ডের মধ্যে, তাহলে এই কাঁটাটা কি করবে, এদিক ওদিক ঘুরবে। ঠিক আছে, এটাকে পয়েন্টার বলা হয়। তাহলে পয়েন্টারটা কি করবে, এদিক ওদিক ঘুরবে, মানে কত কোণে ঘুরছে। ঠিক, তো আমরা কি জানি, কিছুক্ষণ আগে বের করলাম যে একটা লুপের উপর প্রযুক্ত টর্ক হচ্ছে যে আই এ হচ্ছে ইন্টু বি সাইন থিটা হয়, থিটার মান 90 ডিগ্রি, তাই সাইন থিটা 1 হয়ে যাবে। এটা কটা লুপের জন্য, একটা লুপের জন্য। যদি আমি এখানে n সংখ্যক লুপ নিয়ে কাজ করি, তাহলে n সংখ্যক লুপের জন্য NIAB। তাহলে এটা কি হবে না, চৌম্বক ক্ষেত্রের জন্য প্রযুক্ত টর্কের মান হবে। এইবার স্প্রিংটা কি বললাম, প্রতিক্রিয়া বল দেবে। তাহলে স্প্রিং এর দ্বারা প্রযুক্ত প্রতিক্রিয়া বল সেটা কার সঙ্গে সমানুপাতিক হয় না, সি ইন্টু থিটা। সি হচ্ছে যে সমানুপাতিক ধ্রুবক, তার মানে মোচড় কোণের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এটা যত বেশি কোণে ঘুরবে তত স্প্রিং এর দ্বারা প্রতিক্রিয়া বল তত বেশি হবে। তাহলে সাম্যাবস্থায় যখন আসবে তখন কি দাঁড়াবে, সাম্যাবস্থায় যখন আসবে তখন দাঁড়াবে NIAB is equals to C into theta। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে I is equals to C by NAB into theta। দেখো, সি ধ্রুবক, স্প্রিং এর কনস্ট্যান্টের সঙ্গে জড়িত, এটা জানি।
এন কতগুলো সংখ্যক পাক সংখ্যা আছে সেটা জানি, এ ক্ষেত্রফল কতটা সেটা জানি, বি কতটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে। তার মানে যদি এই পয়েন্টারটা কত কোণে বিক্ষেপ হয়েছে সেটা যদি আমি মেজার করে নিতে পারি, তাহলে ওই লুপের মধ্য দিয়ে মোট কি পরিমাণ তড়িৎ প্রবাহ গেছে সেটা আমি মেজার করতে পারবো। তার মানে গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কি করি না, তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করি। আমি যদি অ্যাঙ্গেলটা মেজার করে নিতে পারি, সঙ্গে সঙ্গে কি হবে, তার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা পরিমাপ করতে পারবো। This conference will now be recorded. এরপর কি, গ্যালভানোমিটারের সাহায্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা যে পরিমাপ করব সেটা কিভাবে করব, ধরো ধরো একটা উদাহরণ হিসেবে দিচ্ছি। এটা ধরো তোমার সার্কিট আছে, ঠিক আছে? তো এই সার্কিটে তোমাকে করতে হবে কি, কোনো একটা জায়গায় কেটে দিয়ে, কারণ তুমি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত সেটা তুমি মেজার করতে যাচ্ছ, তাই করবে কি এই জায়গাটা গ্যালভানোমিটারটা লাগিয়ে দেবে, ঠিক আছে? তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হলে কত কোণে বিক্ষেপ হয়েছে থিটা কোণটা পেয়ে গেলেই তুমি কি করবে, ওখান থেকে তড়িৎ প্রবাহ মাত্রা আই এর মান পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, তড়িৎ প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়ালস টু ছিল সি বাই এন এ বি ইন্টু থিটা। এখন এখানে দুটো সংজ্ঞা আমাদের জেনে নিতে হবে। কি কি দুটো সংজ্ঞা? যন্ত্রের সুবেদিতা, ঠিক আছে? সুবেদিতা অর্থাৎ সেন্সিটিভিটিকে বলা হয় সুবেদিতা বা সেন্সিটিভিটি। সেন্সিটিভ কথাটার মানে কি? সেন্সিটিভ কথাটার মানে হচ্ছে যে সামান্য তড়িৎ প্রবাহ মাত্রা গেলে যদি বেশি পরিমাণ কোণে বিক্ষেপ ঘটে, ঠিক আছে? তার মানে এটাকে এরকম করে লিখতে পারি, থিটা বাই আই ইজ ইকুয়ালস টু সি বাই এন এ বি বাই সি। এটার মানে কি, এটাকে বলা হয় তড়িৎ সুবেদিতা, তড়িৎ সুবেদিতা বা কারেন্ট সেন্সিটিভিটি। একক প্রবাহ মাত্রা যদি ওই যন্ত্রের মধ্যে দিয়ে পাঠানো হয়, তার বিক্ষেপ যত হবে সেটাকে আমরা বলবো সুবেদিতা। অর্থাৎ কোন যন্ত্র বেশি সুবেদী হবে তখনই তুমি যদি একক প্রবাহ মাত্রা পাঠাও এবং তার মধ্যে বিক্ষেপ যদি বেশি হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ওই যন্ত্রটা বেশি সুবেদী, তড়িতের সাপেক্ষে বেশি সুবেদী। তাহলে এটার পরিমাণ যদি আমাকে বাড়াতে হয়, থিটা বাই আই, এটার পরিমাণ যদি আমাকে বাড়াতে হয়, তাহলে উপায় কি? উপায় হচ্ছে যে উপরের যে টার্মগুলো আছে সেটাকে বাড়ানো আর নিচের যে টার্ম আছে সেটাকে কমানো। অর্থাৎ কি দাঁড়াচ্ছে, পাক সংখ্যা যদি তুমি বাড়াও, লুপটার ক্ষেত্রফল যদি বাড়াও, আর প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের মান যদি তুমি বৃদ্ধি করো, তাহলে তার তড়িৎ সুবেদিতা বৃদ্ধি পাবে। অথবা ওই যে ধ্রুবক পদ, প্রযুক্ত ধ্রুবক পদটা যেটা আছে, স্প্রিং কনস্ট্যান্ট যেটা ছিল, সেটার মানটা যদি কমিয়ে নাও, তাহলেও সেক্ষেত্রে কি দাঁড়াবে, সেক্ষেত্রে তড়িৎ সুবেদিতা বৃদ্ধি পাবে। আরেকটা কথা আছে, সেটাকে বলা হয় বিভব সুবেদিতা, বিভব সুবেদিতা। সেটার সংজ্ঞা হচ্ছে যে এখানে যেমন তড়িৎ আছে আই নিয়েছি, বিভব আছে তার মানে আমি কি নেব, ভি নেব, ঠিক আছে? আচ্ছা, থিটা ভি ইজ ইকুয়ালস টু কি জানি, আই ইন্টু আর। আরটা কি না, আরটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ,
বুঝেছি? এবার থিটা বাই আই এই মানটা এখানে বসিয়ে দিই, NAB বাই সি ইন্টু আর। আগের মতোই ঘটনা, শুধুমাত্র একটা নতুন জিনিস পেয়েছি, সেটা কি? সেটা হচ্ছে আর, অর্থাৎ তার রোধের মান যত কম করবে তার বিভব সুবেয়িতা তত বাড়বে। This conference will now be recorded. এরপর হচ্ছে যে এই যে চলকুণ্ডলী গ্যালভানোমিটার সম্বন্ধে বললাম, চলকুণ্ডলী গ্যালভানোমিটার, এটা অত্যাধিক সেনসিটিভ হয়, খুবই সেনসিটিভ, এবং এর মধ্য দিয়ে খুবই অল্প মানের তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়, সাধারণত মাইক্রো অ্যাম্পিয়ার অথবা মিলি অ্যাম্পিয়ার। মাইক্রো অ্যাম্পিয়ার অথবা মিলি অ্যাম্পিয়ারে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করি, এবং এক নাম্বার এটা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অত্যাধিক সেনসিটিভ, মানে কি ওর মধ্য দিয়ে যে লিমিট আছে, একটা টার্ম ব্যবহার করা হয় সীমা। সীমা মানে কি, যদি আমি বলি যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা যায় গ্যালভানোমিটারের সাহায্যে, তাহলে এটা হচ্ছে তার সীমা। তুমি যদি ওই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 30 মিলি অ্যাম্পিয়ার কি 1 অ্যাম্পিয়ার কি 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠিয়ে দাও, তাহলে গ্যালভানোমিটারটা খারাপ হয়ে যাবে, মেজার তো করতে পারবে না, তার সঙ্গে সবথেকে বড় ঘটনা হচ্ছে গ্যালভানোমিটার খারাপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমার এখানে একটা ড্রব্যাক রইলো। ড্রব্যাকটা কি? ড্রব্যাকটা হচ্ছে যে এটাকে সীমা অথবা পাল্লাও বলা হয়। পাল্লার একটা প্রবলেম দেখা দিল। ধরো আমাকে দেওয়া হয়েছে 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ারের একটা গ্যালভানোমিটার, অথচ যে এক্সপেরিমেন্টটা আছে সেই এক্সপেরিমেন্টে আমাকে মেজার করতে হবে 0 থেকে 20 অ্যাম্পিয়ার এই রেঞ্জের মধ্যে। তখন কি হবে? তখন ওই গ্যালভানোমিটারটা সরাসরি আমি ব্যবহার করতে পারবো না। তো আমাকে করতে হবে কি, গ্যালভানোমিটারটাকে অ্যামমিটারে রূপান্তর করতে হবে, অথবা অন্য ভাষায় এটাকে বলা হয় গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করতে হবে, অথবা অ্যামমিটারের পাল্লা বৃদ্ধি করতে হবে, এরকমও কথা বলা হয়। তাহলে এখানে ঘটনাটা কি? এখানে একটা ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে পাল্লা বৃদ্ধি করা। অর্থাৎ আগে ছিল 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত, এখন হয়ে গেছে 0 থেকে 20 অ্যাম্পিয়ার পর্যন্ত। আগে মিলি অ্যাম্পিয়ার ছিল, এখন অ্যাম্পিয়ারে মেজার করছে। তাহলে আমাকে সার্কিট ডায়াগ্রাম আবার নতুন করে তৈরি করতে হবে, ওই গ্যালভানোমিটারকেই ব্যবহার করব, কিন্তু আমি পাল্লাটাকে বৃদ্ধি করে দেবো। এর উপায় কি? এর উপায় হচ্ছে যে তুমি যে গ্যালভানোমিটার লাগিয়েছো সেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বা গ্যালভানোমিটারের সঙ্গে একটা খুবই নিম্নমানের শান্ট যোগ করে দাও। ঠিক আছে? যখন খুবই নিম্নমানের রোধ কোনো কিছুর সঙ্গে সমান্তরালে যুক্ত থাকে, তখন সেই নিম্নমানের রোধকে বলা হয় শান্ট। ঠিক আছে? এই নিম্নমানের রোধটা যোগ করে দিয়েছি। নিম্নমানের রোধটা যোগ করে দেওয়ার পর এই পুরো সিস্টেমটাকে আমি কি বলছি এখন? পুরো সিস্টেমটাকে আমি এখন বলছি অ্যামমিটার। অ্যামমিটার গ্যালভানোমিটার একই কাজ, অর্থাৎ এই পুরো সিস্টেমটা আমি আগের মতোই কিভাবে মেজার করছিলাম, এদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা মেজার করবে, এই তড়িৎ প্রবাহ মাত্রা আই। তাহলে আমি এই অ্যামমিটারটা এরকমই লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি অ্যামমিটারটা কিরকম করে কানেকশনটা আছে, গ্যালভানোমিটার তার সঙ্গে প্যারালালে শান্ট, অ্যাকচুয়ালি এরকম কানেকশন, ঠিক? যদি অ্যামমিটারের ভেতরে দেখা হয়। এরপর আমার
এখানে একটা কথা প্রচুরভাবে ব্যবহার করি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ মানের তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা মানে মেজার করার সময় এখানে ধরে নেব, অর্থাৎ এটাকেই লিখবো আইজি, অর্থাৎ ওর মধ্য দিয়ে সর্বোচ্চ যত মানের তড়িৎ প্রবাহ মাত্রা যায় সেটা 20 মিলি অ্যাম্পিয়ার কি 40 মিলি অ্যাম্পিয়ার যাই হোক না কেন, সর্বোচ্চ প্রবাহ মাত্রা সেটা হচ্ছে আইজি, এবং সর্বোচ্চ প্রবাহ মাত্রা নিয়েই আমরা কাজ করব। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট লাগানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে করে অতিরিক্ত তড়িৎ প্রবাহ মাত্রা শান্টের মধ্য দিয়ে চলে যায়, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে না যায়, গ্যালভানোমিটারটাকে যাতে প্রোটেক্ট করা হয়। তাহলে আমি এখন প্রশ্ন হচ্ছে যে কত মানের শান্ট এর সঙ্গে যোগ করলে ওই গ্যালভানোমিটারটা মাধ্যমে আমি বেশি প্রবাহ মাত্রা মেজার করতে পারবো এবং গ্যালভানোমিটারের কোনো ক্ষতি হবে না। একটা জিনিস আমি জানি, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ম্যাক্সিমাম কত তড়িৎ প্রবাহ মাত্রা যায়, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে ম্যাক্সিমাম যে তড়িৎ প্রবাহ মাত্রা যায় সেটা হচ্ছে আইজি। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, এটা হচ্ছে আইজি। আচ্ছা, গ্যালভানোমিটার কত পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা মেজার করতে পারে সেটা যদি হয়, সেটা হচ্ছে এখানটায়, অর্থাৎ ওই অ্যামমিটার, এই পুরো বক্সটা হয়েছে অ্যামমিটার, তাহলে ওই অ্যামমিটারের মধ্যে মোট কত কারেন্ট যাচ্ছে, আই। তাহলে শান্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, কিরচফস কারেন্ট ল যদি ব্যবহার করি, তাহলে শান্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে আই মাইনাস আইজি। ঠিক আছে, এরপর আমি কি করব, এরপর আমি করব কি, সমান্তরালের একটা সূত্র ছিল, সেই সূত্রটাকে ব্যবহার করব, সেটা হচ্ছে যে আই মাইনাস আইজি ইজ ইকুয়ালস টু, যার মধ্যে দিয়ে যাবে তার বিপরীত বাহুটাকে ধরতে হবে, তার মানে জি বাই জি প্লাস এস ইন্টু আই। এখানে হচ্ছে জি আর এস, জি হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, আর এস হচ্ছে যে ওই শান্টের রোধ। তো আমরা এটা সূত্রটা আমরা জানি, এখান থেকে আমি কি করব না, এস এর মানটা বের করে নেব। কি করে বের করব, এটাকে ঘুরিয়ে দিই, আই এখানে নিয়ে চলে আসি, এই আইটাকে এখানে নিয়ে চলে এসেছি, আইটাকে উভয় পক্ষকে আই দিয়ে ভাগ করছি, তাহলে কি দাঁড়াবে, আইজি বাই আই সমান জি জি প্লাস এস। আচ্ছা, ওকে ওকে, এরপর আমি এটাকে কি করব, উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করব, -1 -1 মাইনাস প্লাস আই বাই জি। দাঁড়াও, এখানে করব কি, এখানে বিয়োগ করব 1 মাইনাস আইজি বাই আই মাইনাস 1 is equals to জি বাই জি প্লাস এস মাইনাস 1। তাহলে জি মাইনাস জি মাইনাস এস বাই জি প্লাস এস, 1 1 কেটে যাবে, এখানে কি হবে, জি জি কেটে যাবে, ঠিক তো? তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করলে আমি এস এর একটা মান পাবো, সেই মানের পরিমাণটা কত হবে, সেই মানের পরিমাণটা হবে এস ইজ ইকুয়ালস টু আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু জি। এটা হচ্ছে শান্টের মান। তাহলে তোমার গ্যালভানোমিটারের রোধ জানো, ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা কত হবে, অর্থাৎ প্রথমে একটু রেঞ্জটা বলে দিই, প্রথমে ছিল 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার, এখন হবে 0 থেকে 20 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আইটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার,
আইজিটা হচ্ছে যে 20 মিলি অ্যাম্পিয়ার, গ্যালভানোমিটারের রোধ তোমাকে দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে কত মানের শান্ট যোগ করলে অ্যামমিটারের বা গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করা যাবে, এটা সম্ভব। আমি একটা কথা বলছি, অ্যামমিটারের পাল্লা বৃদ্ধি তোমাকে দেওয়া হয়েছে ধরো 0 থেকে 20 অ্যাম্পিয়ারের অ্যামমিটার, সেখান থেকে তোমাকে প্রশ্ন করা হলো 0 থেকে 200 অ্যাম্পিয়ারের অ্যামমিটারে পরিণত করবে, সেখানে উপায় হচ্ছে যে একই, এরকম সমান্তরালে শান্ট যোগ করা হয়, করে কি করা হয়, পাল্লা বৃদ্ধি করা হয়। তাই আমি এক কথায় বলে দিয়েছি, গ্যালভানোমিটার অথবা অ্যামমিটারের পাল্লা বৃদ্ধি। এরপর আসছি ভোল্টমিটার। ভোল্টমিটারের নাম তোমরা শুনে থাকবে। ভোল্টমিটারের সাহায্যে আমরা কি করি, কোনো একটা সার্কিট এলিমেন্টের দু প্রান্তে যে বিভব পার্থক্য তৈরি হয়, সেই বিভব পার্থক্য আমরা মেজার করি। ঠিক আছে, এখন আমাকে একটাই যন্ত্র দেওয়া আছে, সেটা হচ্ছে গ্যালভানোমিটার। তো এই গ্যালভানোমিটারকে ব্যবহার করে আমাকে করতে হবে কি, ভোল্টমিটার ব্যবহার করতে হবে। ভোল্টমিটারকে ব্যবহার করার জন্য আমরা করি কি, আবার সার্কিট ডায়াগ্রাম আগেরটাই আঁকছি। এটা ধরো ওই রেজিস্ট্যান্সের দু প্রান্তে আমি ভোল্টেজ বা বিভব পার্থক্য কত সেটা মাপবো। তাহলে আমি করবো কি, এখানে ভোল্টমিটারটা লাগিয়ে দেবো সমান্তরালে। সমান্তরালে লাগিয়ে দিলে কি হবে, এর দুই প্রান্তে, কারণ সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য একই থাকে, তার মানে এর দুই প্রান্তে বিভব যেটা দেবে সেটা কি দেবে না, ওই রেজিস্ট্যান্সের বা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্যের সঙ্গে সমান হবে। এখন আমার এটা হচ্ছে মেন সার্কিট, তাহলে এই সার্কিটকে যেন আমি এই ভোল্টমিটারটা লাগাতে গিয়ে এই সার্কিটটা যেন কোনো রকম কোনো এফেক্ট না হয়, তার মানে কি বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এর মধ্য দিয়ে যত কম মানের তড়িৎ প্রবাহ মাত্রা পাঠানো যায় সেটা আমি দেখব। ভোল্টমিটার একটা রোধ, এর মধ্য দিয়ে কম মানের তড়িৎ প্রবাহ মাত্রা যদি পাঠানো হয়, সেক্ষেত্রে আমরা করি কি না, এই যে গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে একটা উচ্চ মানের রোধকে যোগ করে দিই। শ্রেণী সমবায়ে যখন উচ্চ মানের কোনো রোধকে যোগ করে দেওয়া হবে, যে ব্যবস্থাটা তৈরি হবে সেই ব্যবস্থাটাকে আমরা বলি ভোল্টমিটার। উচ্চমানের রোধ দেওয়া মানে কি, দেওয়া মানে এটার রোধ অনেক বেড়ে যাবে, রোধ যদি অনেক বেড়ে যায় এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যথেষ্ট 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 কম হবে। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে বেশি এফেক্ট না করা, অর্থাৎ এর মধ্যে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে প্রায় সেই তড়িৎ প্রবাহ মাত্রা যেন ভোল্টমিটার লাগানোর পরও যেন যায়। তাহলে ভোল্টমিটারের মধ্যে যাই কারেন্ট যাক না কেন, সামান্য কারেন্ট গেলেও তার যে রেসপন্স হবে, বেশি কারেন্ট গেলেও তার যে রেসপন্স হবে, দুজনে সেম হবে। সুতরাং আমি চাচ্ছি যে খুব অল্প মানের তড়িৎ প্রবাহ মাত্রা যাক, তাই অল্প মানের তড়িৎ প্রবাহ মাত্রার জন্য আমি করব কি, গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে একটা উচ্চ মানের রোধ যুক্ত করে দেব। যুক্ত করে দিলে কি হবে, যুক্ত করে দিলে এই ভোল্টমিটারের সাহায্যে আমি কি পাচ্ছি, দুই প্রান্তে বিভব পার্থক্য পাচ্ছি ভি। ঠিক, তার মানে এটাই হচ্ছে সেই দুই প্রান্ত, এখানটায় আর এখানটায়, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত না ভি, সর্বোচ্চ বিভব পার্থক্য, এটা মাথায় রাখতে হবে। বলেছিলাম 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা গ্যালভানোমিটার মাপে, তার মানে ভোল্টমিটারের একটা সর্বোচ্চ মান থাকবে, ধরো 0 থেকে 20 মিলি ভোল্ট। ঠিক আছে, তাহলে এই যে 20 মিলি ভোল্টের কথা যে বলা হয়েছে, সেটা হচ্ছে যে গ্যালভানোমিটারের দু প্রান্তে যে ভোল্টেজটা, যে কিন্তু আমার উদ্দেশ্য কি, এই ভোল্টেজটাকে এখানটায় রাখা, এটা একটু মাথায় রাখবে। তাহলে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা কন্ডিশনে আমার যেন সর্বোচ্চ ভোল্টেজটা পাই, তার মানে এই কন্ডিশনেও এর মধ্য দিয়ে যদি সর্বোচ্চ বিভব পার্থক্য মেজার করতে চাই, তাহলে এর মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে সেটা আমি ধরে নেব, এর থেকে বেশি প্রবাহ মাত্রা গেলে গ্যালভানোমিটারটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওই তড়িৎ প্রবাহ মাত্রা আর এর মধ্য দিয়ে যাবে, তাহলে আমি বলতে পারি ভি ইজ ইকুয়ালস টু
আই জি ইন্টু আর প্লাস জি। এখান থেকে আমি বলতে পারি ভি বাই আই জি is equals to r plus g, r is equals to v by ig minus g। গ্যালভানোমিটারের রোধ আমি জানি, গ্যালভানোমিটারের মধ্যে সর্বোচ্চ কত তড়িৎ প্রবাহ মাত্রা যায় আমি জানি, সর্বোচ্চ কত মানের বিভব আমি মেজার করব সেটা আমি যদি আগে থেকে জেনে নেই, অর্থাৎ ভি এর মানটা জেনে নেই, তাহলে কি মানের রোধ আমাকে ওটার সঙ্গে গ্যালভানোমিটারের সঙ্গে যোগ করতে হবে সেটা আমি বের করে নিতে পারবো। তাহলে এই সূত্র থেকে সর্বোচ্চ কত মানের রোধ গ্যালভানোমিটারের সাথে যোগ করলে সর্বোচ্চ বিভব ভি পাবো, সেটা আমরা এই সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে তৈরি করি। এরপর ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি কিভাবে করা যায় সেটা করব। তো অলরেডি আগের ইনফরমেশনটা আমরা দেখে নিয়েছি, সেটা হচ্ছে যে এটা গ্যালভানোমিটার, এটা আর, তাহলে এই দুটোর মোট রোধ কত হবে, মোট রোধকে আর ড্যাশ দিয়ে লিখছি, আর ড্যাশ ইজিকালস যদি শ্রেণী সমবায় আছে জি প্লাস আর। ঠিক আছে, এরপর এটা তাহলে আমার ভোল্টমিটার হয়ে গেল, যার রোধ হচ্ছে যে আর ড্যাশ ইজিকালস টু জি প্লাস আর। এর সঙ্গে আমায় করতে হবে কি, এর সঙ্গে শ্রেণী সমবায়ে আরেকটা রোধ যোগ করতে হবে যদি আমি ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করতে চাই। এটার পরিমাণ কত, এটার পরিমাণ আমি ধরে নিচ্ছি R1। ভোল্টমিটারের সাহায্যে সর্বোচ্চ কত বিভব মাপতে পারতাম, ভি। এখন এর দু প্রান্তে কতটা বিভব পরিমাপ করতে পারবো, এন ইন্টু ভি, ভি এর এন গুণ হয়েছে। তাহলে ক্যালকুলেশন করতে শুরু করি। প্রথমে ভোল্টমিটার আর এই যে রোধটা যোগ করেছি, মানে এই সিস্টেমটার মোট রোধ কত, মোট রোধ হচ্ছে যে মোট রোধ is equals to r dash plus r1। এখানে দেখো r dash অলরেডি ছিল, তার সঙ্গে r1 শ্রেণী সমবায়ে যোগ করেছি। হয়েছে, যাই হোক না কেন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহ মাত্রা আইজি, এটাকে কিন্তু সারা জীবন মেনটেন করে রাখতে হবে। ভোল্টমিটারের মধ্যে অলরেডি একটা গ্যালভানোমিটার ছিল এবং সেটা শ্রেণী সমবায়ে যুক্ত ছিল, এই যে আগেরটা দেখো, এই যে গ্যালভানোমিটার ছিল, তো ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা আইজি এটা কিন্তু মেনটেন করে রাখতেই হবে। তাহলে আমি কি করেছি, ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা আইজি রেখেছি। ঠিক, তাহলে আমি কি বলতে পারি, আইজি ইজ ইকুয়ালস টু ভি বাই আর, মানে এন ভি বাই আর, মানে আর ড্যাশ প্লাস আর ওয়ান। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি, ব্যাকে এখানে দেখো, এই যে এখান থেকে আমি বলতে পারি আইজি ইজ ইকুয়ালস টু ভি বাই, এটাকেও ব্যবহার করব, বাই আর ড্যাশ। তাহলে এই ইকুয়েশনটাকে আমি পরে ব্যবহার করছি, এখানটায় ভি বাই আর ড্যাশ ইজ ইকুয়ালস টু এন ভি বাই আর ড্যাশ প্লাস আর ওয়ান। ভি ভি কেটে গেল, এরপর আমি কি করব, এরপর করব আর ড্যাশ প্লাস আর ওয়ান ইজ ইকুয়ালস টু এন আর ড্যাশ, এটাকে এদিকে নিয়ে চলে এসেছি, ইন্টারচেঞ্জ করে নিয়েছি। আর ওয়ান সমান কি হচ্ছে, এন মাইনাস ওয়ান ইন্টু আর। কত গুণ তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করব সেটা নির্ভর করে যাচ্ছে যে কত পরিমাণ রেজিস্ট্যান্স ব্যবহার করব। যদি এন গুণ বৃদ্ধি করতে হয় তাহলে তোমাকে R1 নামক রেজিস্ট্যান্সটা ওর সঙ্গে যোগ করতে হবে। এই হলো ভোল্টমিটারের
পাল্লা বৃদ্ধি। এরপর আসছি চৌম্বক দ্বিমেরু সম্বন্ধে একটু ডিটেলস জেনে নিই। চৌম্বক দ্বিমেরু ম্যাগনেটিক ডাইপোল। চৌম্বক দ্বিমেরু সম্বন্ধে প্রথমে যেটা শিখেছি সেটা হচ্ছে পি বি ইজ ইকুয়ালস টু আই ইন্টু এ। কোন বদ্ধ লুপের মধ্য দিয়ে যদি আই প্রবাহ মাত্রা পাঠানো হয় এবং এর ক্ষেত্রফল ভেক্টরের ডাইরেকশন যদি উপরের দিকে থাকে, তাহলে ওর ফ্লাক্সের পরিমাণ কত হবে? আই ইন্টু এ হবে। এটা একটা কনসেপ্ট। আর একটু তড়িৎ ক্ষেত্রে আসি। তড়িৎ ক্ষেত্রে কি ছিল? তড়িৎ ক্ষেত্রে ছিল দুটো সমান এবং বিপরীত আধান পরস্পর থেকে যদি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, সেক্ষেত্রে তার চৌম্বক তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পরিমাণ হবে তাদের মধ্যবর্তী দূরত্ব 2l ইন্টু কিউ, এটা পি, এবং এর অভিমুখ হবে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। ঠিক আছে? আচ্ছা, ছোটবেলায় আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে একটি দণ্ড চুম্বক যার দুটো মেরু থাকে, একটা হচ্ছে যে দক্ষিণ মেরু আর এটা হচ্ছে উত্তর মেরু। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা মেরুর সাহায্যে ডেফিনেশনটা অনেকটা যুক্তিযুক্ত নয়, কিন্তু অঙ্ক আছে, সেই জন্য আমরা এটা কনসেপ্টটা ব্যবহার করব। সেটা হচ্ছে যে দণ্ড চুম্বকের ক্ষেত্রে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান মেরু শক্তি এবং তাদের মধ্যবর্তী জ্যামিতিক দূরত্ব 2l। ঠিক আছে? তাহলে এটা হবে তোমার, এর ডাইরেকশন আছে অবশ্যই, সেটা হচ্ছে সাউথ থেকে নর্থ। এটা হয়ে গেল মেন। এটার ভেতরটা মানে ভেতরে কি অ্যাকচুয়ালি ঘটনা ঘটে, এক হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে কোনো মনোপোল বা এক মেরুর অস্তিত্ব নেই। এই যে আমরা এক মেরুর পরিমাণটা ধরে নিই এটা কিন্তু এক্সিস্টেন্স নেই, এটা জাস্ট ম্যাথমেটিক্যাল ট্রিক্স, আর কিছুই নয়। এখানে স্টার্ট হয় যেমন তড়িতের ক্ষেত্রে কি হয়েছিল, তড়িতের ক্ষেত্রে মনোপোল, ডাইপোল, ট্রাইপোল, কোয়াড্রাপোল এরপর চলে আসছে। কিন্তু তড়িৎ চৌম্বক ক্ষেত্রে কি হয়, মনোপোলের কোনো এক্সিস্টেন্স নেই, ওটা স্টার্ট হয় ডাইপোল থেকে। ঠিক আছে? আর ডাইপোল কি বলেছি, ডাইপোল হচ্ছে একটা লুপ, একটা লুপের অলরেডি আমরা শিখে নিয়েছি কোনো একটা লুপের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি ছিল, b is equals to mu0/4 pi into 2 pi a square into I a square plus x square to the power 3/2। এখানটা দেখো এটা হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে, আর এক্সটা হচ্ছে এখান থেকে এই দূরত্বটা এক্স। তো এরকম যদি হয়, পাই স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল আর আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ক্ষেত্রফল এবং তড়িৎ প্রবাহ মাত্রা গুণ করলে কি হবে, দ্বিমেরু ভ্রামক। তার মানে এটাকে এরকম করে লিখতে পারি mu0/4 পাই ইন্টু 2 ইন্টু পিবি বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মতো আচরণ করে। এবং চৌম্বক দ্বিমেরু ভ্রামক তার মানে একটা লুপ চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মতো আচরণ করে। এরপর ডিপেন্ড করছে এই চৌম্বক দ্বিমেরু ভ্রামক, অর্থাৎ তার দুটো মেরু আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু। কিভাবে আইডেন্টিফাই করব, লক্ষ্য করো যে ওই লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কিরকম যাচ্ছে। যদি ক্লক ওয়াইজ যায়, ঠিক আছে, তুমি উপর থেকে ফ্রন্ট সাইড থেকে দেখছো এবং দেখো এটা এস এর সঙ্গে অ্যারোর সঙ্গে মিলে গেছে, তার মানে উপর থেকে যদি দেখো তাহলে সামনের দিকটা, উপরের দিকটা হবে দক্ষিণ মেরু, আর পেছনের দিকটা সেটা হবে তোমার উত্তর মেরু। সিমিলারলি এটা হচ্ছে ক্লকওয়াইজ কারেন্টের জন্য।
যদি অ্যান্টি ক্লকওয়াইজ প্রবাহ মাত্রা হয় তাহলে কিরকম দাঁড়াবে, সেটা দাঁড়াবে এরকম, এটা। তার মানে সামনের দিকটা তোমার হবে উত্তর মেরু আর পেছনের দিকটা তোমার হবে দক্ষিণ মেরু। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, অবজারভার কোথা থেকে অবজার্ভ করছে, অবজারভারের উপর ডিপেন্ড করে যাবে কোন দিকটা উত্তর মেরু হবে, কোন দিকটা দক্ষিণ মেরু হবে। ক্লিয়ার? এরপর একটা উদাহরণ আসবো, সেটা হচ্ছে যে একটা পরমাণু কিভাবে চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করে। ঠিক, তো সেটা করার জন্য আমরা কি করব, প্রথমে একটা নিউক্লিয়াস কনসিডার করে নেব প্লাস চার্জের। নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা ইলেকট্রন আবর্তন করছে, সেটা আমি ধরে নেব, এটা ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, তো আমাকে পি এর মান বের করতে হবে, পি সমান আই ইন্টু এ। প্রথমে আই এর মান বের করব, তাহলে আই সমান আধানের পরিমাণ বাই টাইম পিরিয়ড টি। এখানে একটা ক্রস সেকশন কেটে নাও, এখান থেকে শুরু করলো ক্রস সেকশনের পর থেকে দিয়ে আবর্তন করে ঠিক ক্রস সেকশন পর্যন্ত পৌঁছালো, মানে একটা পূর্ণ আবর্তন হয়েছে। তাহলে একটা পূর্ণ আবর্তনের মোট কি পরিমাণ সময় লেগেছে, ক্যাপিটাল টি পর্যায়কাল হয়েছে। তাহলে টি সময় ওই ক্রস সেকশনের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে বা কি পরিমাণ আধান গেছে, সেটা হচ্ছে ই। তাহলে আই সমান কি দাঁড়ালো, ই বাই টি। আরেকটা কি জানি, এর যে বেগ, সেই বেগটা হচ্ছে বি। তাহলে আমি বলতে পারি টি সমান, এটার ব্যাসার্ধ যদি আর হয়, 2 পাই আর বাই ভি। ভি হচ্ছে বেগ। এরপর কি করছি, টি এর মানটা এই সমীকরণে বসিয়ে দিচ্ছি, আই ইজ ইকুয়ালস টু ই বাই 2 পাই আর ইন্টু ভি, ইভি বাই 2 পাই আর হলো। এরপর চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মানটা লিখছি, পিবি ইজ ইকুয়ালস টু আই ইন্টু এরিয়া, এরিয়াটা কত, পাই আর স্কোয়ার। আই এর মানটা বসাচ্ছি ই ইন্টু ভি বাই 2 পাই আর ইন্টু পাই আর স্কোয়ার। বুঝছে? আচ্ছা, এরপর বোর একটা তত্ত্ব দিয়েছিলেন। বোর কি বলেছিলেন, কোনো একটা বৃত্তাকার পথে যদি কোনো ইলেকট্রন ঘুরে, তার কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়ালস টু কত হবে, nh বাই 2 পাই। বুঝছে? আচ্ছা, এখানে আমরা করব কি, দেখো এটাকে কেটে দেই, পাই পাই কেটে যাবে, ই বাই 2, এমটা আলাদা করে এক্সট্রা লিখেছি, তাহলে এমটাকে এখানে গুণ করে দেই, ভি আর। দেখো এখানে আছে এম গুণ করলে কেটে যাচ্ছে, এম ভি আর এটার সঙ্গে সমান, তা লিখতে পারি ই বাই 2m এনএইচ বাই 2 পাই। হয়েছে? এরপর কি করব, এরপর দেখো এটাই হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামকের পরিমাণ, পি সমান। তাহলে পি সমান কি দাঁড়ালো, পি সমান দাঁড়ালো এটা। এরপর আরেকটু টার্মটাকে, এটাকে আমরা এরকম করে ব্যবহার করি, ইন টার্মটাকে বাইরে নিয়ে চলে আসি, ইএইচ বাই 4 পাই এম। এম টার্মটাকে, ইন টার্মটাকে বাইরে নিয়ে এসে এই যে ইএইচ বাই 4 পাই এম, এটার একটা নাম আছে, এই নামটাকে বলা হয় বোর ম্যাগনেটন। ম্যাগনেটন, ঠিক আছে? তো বোর ম্যাগনেটন সম্বন্ধে ধারণা আমাদের
রাখতে হবে। কি বলা হয়েছে বোর ম্যাগনেটন? যদি n এর মান 1 ধরে নেওয়া হয়, যদি আমি হাইড্রোজেন পরমাণু নেই, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষীয় গতির জন্য যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক তৈরি হবে, সেক্ষেত্রে সেই চৌম্বক দ্বিমেরু ভ্রামকের পরিমাণটা বোর ম্যাগনেটন এর পরিমাণের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে যদি একটা ইলেকট্রন বৃত্তাকার পথে আবর্তন করে, তার মানে সেটা চৌম্বক দ্বিমেরুর মতো আচরণ করছে। ঠিক আছে, এটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে দাঁড়াচ্ছে এরকম যে একটা পদার্থের মধ্যে, ধরো তুমি একটা পদার্থ নিয়েছো, ধরো ম্যাগনেটিক বার, ঠিক আছে, তো এর মধ্যে কি আছে? এর মধ্যে তোমার অনেকগুলো পরমাণু আছে, অ্যাটম আছে। তাহলে অ্যাটমের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তন করছে। ইলেকট্রনগুলো আবর্তন করছে মানে কি? একটা কারেন্ট তৈরি হচ্ছে। তো কারেন্ট তৈরি হচ্ছে মানে কি? এটা একটা চৌম্বক দ্বিমেরুর ভ্রামকের মতো আচরণ করবে। তাহলে এক একটা পরমাণু এখন কি করবে? একটা চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মতো আচরণ করছে। সেটা কি হবে? র্যান্ডমলি অ্যারেঞ্জমেন্ট অবস্থায় থাকবে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা পরবর্তীকালে কিভাবে বার ম্যাগনেট তৈরি করব সেটা শিখব। ওকে।